সবুজ মাঠ দেখে গিয়েছি, ওটা যে ডোবা বুঝতে পারিনি। এখন নিঃশ্বাসে কষ্ট হচ্ছে। জায়গায় নিজে সই করবেন, আমি কাউন্সিলর, আমি এমএলএ, আর মুখ দিয়ে যে গন্ধটা বেরোবে, মানে ভাষার যে স্মেলটা, সেই স্মেলটা যখন মানে ড্রেনেজ সিস্টেমের স্মেল বেরোয় না, এই দুটোর মধ্যে না এক করতে পারে না কেউ। সতর্ক, এই যে বলবেন আপনি সতর্ক না, আমি দেখিনি কোনো দিন ছেলেটিকে, কিন্তু এই ছেলেটির অস্তিত্ব স্বীকার করতে বাধ্য হয়েছে। আমি নিজেই বলেছিলাম যে যেসব ঘটনা ঘটাচ্ছ, যে করা হচ্ছে, এ তো আমি বাড়িতে মার্ডার হয়ে যেতে পারি। একটা কথায় আছে, ছলের অভাব হয় না। তা সে জায়গায় দাঁড়িয়ে উনি, যেহেতু উনি নিজেকে বলবেন যে উনি একজন বিধায়ক বা বিধায়িকা, তেমনি কল্যাণবাবুকে তিনি তৃণমূল কংগ্রেস বা আপনি যে উল্লেখ করছেন, সেই জায়গায় নিয়ে এসে দৃষ্টিভঙ্গি ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করছেন। কিন্তু বিষয়টি সম্পূর্ণভাবে আদালতের। সাতকাণ্ড রামায়ণ পড়ে সীতাকার বাবা শোভন চ্যাটার্জিকে চেনেন না। সে যে সিদ্ধান্ত নিয়েছেন ফিরে আসার, আমি বেরিয়েছি, আপনারা ভাবছেন 8 বছরের মামলা, এটা তো শুধুমাত্র একটা বিবাহ হতে গেলে একটা রেজিস্ট্রেশন বা সামাজিক অনুষ্ঠান লাগে, সেইটার জন্য বলছেন। কিন্তু এখানে কোনো থাকারই প্রশ্ন ছিল না। সেটাই বেশ 16-17 বছর আগেই ফিজিক্যালি দেখেছেন। 8 বছর ধরে সেই আইনি বিচ্ছেদটা, যে আমি যে বেরিয়ে এসেছি, এখানে ফেরার কোনো প্রশ্ন নেই। সূর্য যেমন পশ্চিম দিকে উঠবে না, আর শোভন চ্যাটার্জিও কিন্তু ওই মোরানিন্দা দেবী রোডে 139D/4 রত্না চট্টোপাধ্যায়ের সঙ্গে সহাবস্থান করবে, সেটাও সম্ভব নয়। দেখাতে পারবেন কোনো কাগজ? সেই কাগজও রয়েছে আদালতের কাছে। রত্না চট্টোপাধ্যায়ের বাবা বলেছে যে কে অভিজিৎ গাঙ্গুলি আমি চিনি না, আর রত্না চট্টোপাধ্যায়ের ছেলে সে পরিষ্কার বলেছে, হ্যাঁ, মা অভিজিৎ গাঙ্গুলির সঙ্গে বিভিন্ন জায়গায় ব্যাংকক, সিঙ্গাপুর থেকে শুরু করে দিল্লি, হায়দ্রাবাদ, মুম্বাই, তার মানে ট্রাভেল ডিটেলসও আছে, কোন হোটেলে কোন সময় কখন থেকেছে, কিভাবে বুক হয়েছে, বুকিং প্রসেস, মেঘমাই ট্রিপ থেকে শুরু করে ক্লিয়ার ট্রিপ থেকে সমস্ত কাগজপত্র। এখন একটা মানুষ যদি মিথ্যাচার করে, এবং মিথ্যাচার করাটা যদি তার অভ্যেসের মধ্যে পড়ে, তাকে কিন্তু একটা স্বভাবের পরিবর্তন কিভাবে আনবেন আমি জানি না। একটা সব টার্গেট হিসেবে না বৈশাখীকে দেখানো হচ্ছে, বৈশাখী ফোবিয়ায় ভুগছে। 2016 সাল থেকে নয়, বৈশাখীর সঙ্গে আমার পরিচয় তারও অনেক অনেক আগে। থ্যালাসেমিয়ার ক্যারিয়ারও, এটা আমাকে জানাতে কি, এরকম বহু ধরনের তার নির্দিষ্ট, ইয়েস, সে যে নির্দিষ্টভাবে তার একটা জন্মদিন আছে, নির্দিষ্টভাবে যদি আমি বলি না, সেই জন্মদিনটাও কবে, কোন ডেটে, কোন তারিখের, কোন বছরে, সেটাও কিন্তু নির্দিষ্ট করে ঠিক দেয় না। আমি আমার নিজের সংসারই ভাঙিনি, তো অন্যদের সংসার কিসের ভাঙতে যাব? শোভনের সঙ্গে আছি, শোভনের সব অর্থ ওনার কাছে আছে, আমার কাছে কিছু নেই। উনি বলেছিলেন শোভন চট্টোপাধ্যায় যেদিন পদ ছেড়ে দেবেন সেদিন বৈশাখী বন্দ্যোপাধ্যায় পালিয়ে যাবেন। আমি শোভন চট্টোপাধ্যায়ের পাশে ঠিক সেইভাবেই আছি, যেদিনকে উনি পদে ছিলেন সেইভাবে, যখন যেরকমভাবে ছিলাম, আজও আমি সেইভাবেই ওনার পাশে আছি। চাকরিটা আমি আমার নিজের যোগ্যতায় পেয়েছিলাম। সেখানে গিয়ে ওয়ান ফাইন মর্নিং একজন বললেন উখাড়কে ফেক দেঙ্গে, আমি রিজাইন করে চলে আসতে বাধ্য হলাম। তখন কিন্তু আমার 22 বছরের চাকরি বাকি ছিল, এবং এই চাকরিটা কিন্তু শোভন চট্টোপাধ্যায় দেননি। সভ্য লোক, উনি আমায় ফোন তুলে একজন মহিলাকে বলে দেবেন আপনি খুব নোংরা, উইদাউট এনি প্রুফ, আর আমি সেটা শুনে নেব। ওনাকে তো প্রমাণ করতে হবে। আজ 22 বছরের প্রচণ্ড স্ট্রং সম্পর্ক 22 মাসে কেউ এসে ইনফ্লুয়েন্স করে দিতে পেরেছি আমি শোভনকে, যেটার মোহে উনি বেরিয়ে আসবেন। আমি শোভনের যতটা বন্ধু ছিলাম, রত্নার সঙ্গেও আমার কথাবার্তা ছিল। রত্নাকে আমি নিশ্চয়ই পছন্দ করতাম না, এটা নিয়ে কোনো সন্দেহ নেই, এটা লুকোনোরও বিষয় নয়। কারণ ওনার মুখের ভাষা, ওনার শিষ্টাচারের অভাব আমাকে, আমার আশপাশে যাদের সঙ্গে আমি মিশি তাদের মতো ছিল না বলেই আমি তাকে অ্যাভয়েড করতাম। আসলে কি জানেন, রত্না চট্টোপাধ্যায়কে আমি এটা প্রথম থেকে দেখেছি। কখনো উনি দেবশ্রীর নামে খুব খারাপ কথা বলছেন, আবার কখনো আয়তবে সহচুরি করে হাত ধরে করে শোভনের বিরুদ্ধেই উনি সাক্ষী দিতে যাচ্ছেন।
কখনো দেখি দিল্লিতে উনি বসে আছেন কৃষ্ণা চক্রবর্তীর সঙ্গে, আবার কোর্টে এসে বলছেন, শোভন আমায় বললো যে জানো আমাকে বলছে আমি নাকি কৃষ্ণার সঙ্গে প্লেজার ট্রিপে যেতাম। আমারই বাড়িতে বসে উনি আমারই নামে কথাগুলো বলে যাচ্ছেন। ইডি সিবিআই নামক জায়গাটায় প্রভাব খাটানোর মতো কোনো জায়গা যদি আমার থাকতো, তাহলে আমি একটা প্রফেশনাল ইনস্টিটিউট খুলে বসতাম। তাহলে আমি আর 10টা 5টা কলেজে গিয়ে পড়াতাম কেন? আমি একজন অধ্যাপিকা ছিলাম, সেখানে আমার সঙ্গে হঠাৎ করে ইডি সিবিআই এর কিসের প্রভাব খাটাবো? নিশ্চয়ই আমার দুষ্কর্মের জন্য আমার হাজব্যান্ডকে কখনো ইডি সিবিআই থেকে কেউ নোটিশ পাঠাবে না, এটুকু আমি শিওর থাকতে পারি। আমি শুধুমাত্র একটা আইনি লড়াই, না এটার পেছনে আরও বড় কোনো ষড়যন্ত্র আছে, সেইটা উনি নিজেকে প্রশ্ন করুক। আখির চোখ দেখছি যে এই যন্ত্রণার থেকে আগে মুক্তি পেতে হবে। যে পচা শামুকে পা কেটেছে, এই ফুসকুড়ি গ্যাংগ্রিনের দিকে যাচ্ছে, এটাকে আগে অ্যাম্পিউট করতে হোক বা যেভাবে হোক এই রোগটা আগে সারাতে হবে। নমস্কার দর্শক বন্ধুরা, ইমেজ বেঙ্গলে আপনাদের সকলকে স্বাগত। প্রাক্তন মেয়র, প্রাক্তন মন্ত্রী এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের একসময়ের একনিষ্ঠ সৈনিক শোভন চট্টোপাধ্যায় এবং বর্তমানে বেহালা পূর্বের বিধায়ক রত্না চট্টোপাধ্যায়, তাঁদের বিবাহ বিচ্ছেদের যে মামলা, সেই মামলার মোড় একটি অন্যদিকে ঘুরেছে। আর তারই পরিপ্রেক্ষিতে বর্তমানে হাইকোর্টে মামলা উঠেছে এবং রত্না চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে বর্তমানে শোভন চট্টোপাধ্যায়ের পক্ষে সওয়াল করছেন তৃণমূল কংগ্রেসেরই প্রথম সারির নেতা তথা সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। এবং স্বভাবতই এই বিষয়টিকে কেন্দ্র করে উঠছে একাধিক প্রশ্ন। সরাসরি রত্না চট্টোপাধ্যায় আক্রমণ শানাচ্ছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন প্রাক্তন মেয়র, প্রাক্তন মন্ত্রী, অত্যন্ত দুঁদে রাজনীতিবিদ শোভন চট্টোপাধ্যায়। শোভনদা, আপনাকে প্রথমে ইমেজ বেঙ্গলের স্বাগত। নমস্কার। নমস্কার। এবং পাশাপাশি আমরা জানি আমাদের সঙ্গে যিনি শিক্ষাবিদ, অর্থাৎ শোভন চট্টোপাধ্যায়ের সঙ্গে যাকে বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন লড়াইয়ে সবসময় আমরা সাথে দেখি, যাকে নিয়ে একাধিক বিতর্ক হয়েছে, কিন্তু সব বিতর্কের ঊর্ধ্বে উঠে যিনি তার অবস্থানে অনড়, তিনি বৈশাখী বন্দ্যোপাধ্যায়। নমস্কার বৈশাখীদি, ইমেজ বেঙ্গলের স্বাগত। আজকে দুজনকে আমরা পাশাপাশি পেয়েছি। শোভনদার কাছে প্রথমে যে বিষয় নিয়ে আজকে প্রশ্ন রাখতে চাইব, যে রত্না চট্টোপাধ্যায় আজকে বলছেন যে আপনি আপনার প্রভাব খাটিয়ে একাধিকবার জাজ চেঞ্জ করেছেন, মামলাটা বিলম্বিত হয়েছে। আপনি কি বলবেন? দেখুন, আমার প্রভাব কোথায় কি আমি নিজেই জানি না। কে মরিচিকার দিকে ছুটতে গিয়ে আমার প্রভাব নিয়ে ব্যক্ত করছেন, তিনিই ব্যাখ্যা করতে পারবেন। এসব অলীক গল্পে আমি কোনো কথাই বলতে চাই না, কিন্তু এটা সম্পূর্ণ অপ্রাসঙ্গিক। কিন্তু এটা সত্য যে একটা মামলা চললে বাদী বিবাদী পক্ষকে, এবং বিশেষ করে বিবাহ বিচ্ছেদের মামলা চললে সেখানে বোথ পার্টিকে, একজন ডাইভোর্স চান এবং যার বিরুদ্ধে ডাইভোর্স চান, দুজনকেই কিন্তু সাক্ষীতে যেতে হয় এবং তাদের আদালতে বিভিন্ন জায়গায় তাদেরকে আদালতে হাজিরা দিতে হয়। প্রত্যেক কটা দিন আমি ডেট ওয়াইজ দেখিয়ে দিতে পারি। গত 2017 সালের পর 18 সাল থেকে আর 24 সাল পর্যন্ত নির্দিষ্ট দিনে যেদিন কোর্টের সমন ছিল তার সাক্ষী দেওয়ার জন্য বিভিন্ন অছিলায়, বিভিন্ন ক্ষেত্রে প্রায় 26 দিন, একদিন দুদিন নয়, মামলা পিছিয়ে দেওয়ার জন্য ডিলেটারি ট্যাকটিক্স নিয়ে 26 দিন তিনি হাজিরা দেননি, অর্থাৎ বা অন্য কোনো কারণে হাজিরা এড়িয়ে গেছেন। তাহলে এই জায়গায় দাঁড়িয়ে যে আমার জাজ পরিবর্তন করবার অধিকার কিন্তু কোনো বাদী বা বিবাদী পক্ষের ওপর পড়ে না। জাজ পরিবর্তন করার যে লিগ্যাল প্রসেস আছে, সেই লিগ্যাল প্রসেসের মধ্যে দিয়েই কি ঘটলো সেটাকে সামনে রেখে উনি সত্যের অপলাপ করছেন। কিন্তু নিজে যে জাননি, রেসপন্সিবিলিটি যে তার, দায়িত্ব তার, এবং এটাকে পিছিয়ে নেওয়ার জন্য যে
উদ্দেশ্য সেটাকে চরিতার্থ করবার জন্যই আজ 8 বছর ধরে এই সিম্পল ডাইভোর্স কেসকে তিনি পিছিয়ে নিয়ে গেছেন, 8 বছর ধরে ডিলে করে চলেছেন। কিন্তু আপনার যিনি আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়, তিনি তৃণমূলেরও একজন প্রথম সারির নেতা, সাংসদ বর্তমানে, তার দ্বিচারিতা, তার পাল্টিবাজি নিয়ে প্রশ্ন তুলেছেন রত্ন চট্টোপাধ্যায়, কি বলবেন আপনি? দেখুন, দ্বিচারিতা নিয়ে যে কথা বলছে সেটা অমূলক, এই কথার কোনো ভিত্তি নেই, অন্য কিচ্ছু নেই। গতকালকে লোয়ার কোর্টের একটা ডিসিশন নিয়ে অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট জাজ যে সিদ্ধান্ত দিয়েছেন আর্গুমেন্টের বিষয়ে, সেই ব্যাপারে উনিই কিন্তু হাইকোর্টে গেছেন। হাইকোর্টে ওনার অ্যাডভোকেট, উনি সিদ্ধান্ত নিয়ে ঠিক করবেন কে ওনার হয়ে সওয়াল করবেন, এবং আমার অ্যাডভোকেট কে হবে প্রফেশনালি আমার দীর্ঘদিনের পরিচিত, প্রায় 30-35 বছর, 40 বছরের কাছাকাছি পরিচিত কল্যাণ বন্দ্যোপাধ্যায়, হাইকোর্টের আইনজীবী, তাকে আমি মামলায় সওয়াল করেছেন। গতকালকে আদালতে একজন দুঁদে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের মতন অ্যাডভোকেট, ওনার অ্যাডভোকেট মিস্টার বাচুয়াদ রয়েছেন, তারা এই আদালতে যা কাগজপত্র, বিভিন্ন সময় ক্রস এক্সামিনেশন, মানে সাক্ষী যে হয়েছে, যে সমস্ত কাগজপত্র আমার পক্ষে প্রমাণিত সত্য হিসেবে, সাদায় কালোয় একদম অথেন্টিক কাগজ যা প্লেস করা হয়েছে, যা ঘটনা প্রবাহ চলেছে, সেটা নিয়ে কল্যাণ বন্দ্যোপাধ্যায় যেমন তার সওয়াল করেছেন। 1-2 মিনিট চলেনি, দুপুর 2টো থেকে শুরু হয়েছে, বেলা 4:30 পর্যন্ত বিকেল ওনাদের অ্যাডভোকেট বলেছেন কল্যাণবাবু সওয়াল করেছেন, এবং সেই সওয়ালের মধ্যে থেকেই পরিষ্কার বোঝা যায় যে আবেগ যেমন থাকে, সেই আবেগটা কিন্তু আইন সিদ্ধ হতে হয়। যা ডকুমেন্টারি পেপারস, যা সামগ্রিক অবস্থা, পুরোটাকে যেভাবে পর্যালোচনা করে কল্যাণবাবু প্লেস করেছেন, সেখান থেকে কোনো যুক্তি না খুঁজে পেয়ে তার বিরুদ্ধে তিনি আদালতের বাইরে আপনাদের সাংবাদিক মাধ্যমে যে সমস্ত অভিযোগ করছেন, সেই অভিযোগগুলোর কোনো ভিত্তি নেই। কারণ একজন মানুষ যিনি বলছেন যে ওনাকে ডেকে বলেছেন যে এই মামলা সম্বন্ধে কল্যাণবাবু ওনার সঙ্গে কথা বলেছেন বা যেটা বলেছেন, সেটা যদি সত্য হয়, তাহলে একটা মানুষের পক্ষে, সে আইনজীবী হোক, হিউম্যান বিং, মানে কি বলবো, ফ্লেশ অ্যান্ড ব্লাডের একজন মানুষ, সুস্থ মানুষ, তাহলে এত অভিজ্ঞতার সঙ্গে এত ফ্যালাসি দিয়ে এইভাবে মামলায় প্লেস করতে পারতেন না। অর্থাৎ একটা অবিশ্বাসযোগ্য ঘটনা, কাল্পনিক ঘটনাটাকে সামনে নিয়ে এসে আমার ধারণা, আমার বিশ্বাস যে অহেতুক জল ঘোলা করার চেষ্টা করছে। একটা কথায় আছে, ছলের অভাব হয় না। তা সে জায়গায় দাঁড়িয়ে উনি, যেহেতু উনি নিজেকে বলবেন যে উনি একজন বিধায়ক বা বিধায়িকা, তেমনি কল্যাণবাবুকে তিনি তৃণমূল কংগ্রেস বা আপনি যে উল্লেখ করছেন, সেই জায়গায় নিয়ে এসে দৃষ্টিভঙ্গি ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করছেন। কিন্তু বিষয়টি সম্পূর্ণভাবে আদালতের বিচারাধীন। 3 মার্চ আবার নেক্সট ডেট আছে। রত্ন চট্টোপাধ্যায় তিনি বলছেন যে এখনও তিনি আশাবাদী, আপনি হয়তো আবার ফিরে আসতে পারেন আপনার সন্তানদের জন্য। দেখুন, মানে এই অলীক চিন্তা, 7 কাণ্ড রামায়ণ পড়ে সীতাকার বাবা শোভন চ্যাটার্জিকে চেনেন না, সে যে সিদ্ধান্ত নিয়েছেন ফিরে আসার, আমি বেরিয়েছি, আপনারা ভাবছেন 8 বছরের মামলা, এটা তো শুধুমাত্র একটা বিবাহ হতে গেলে একটা রেজিস্ট্রেশন বা সামাজিক অনুষ্ঠান লাগে, সেইটার জন্য বলছেন। কিন্তু এখানে কোনো থাকারই প্রশ্ন ছিল না, সেটাই বেশ 16-17 বছর আগেই ফিজিক্যালি দেখেছেন। 8 বছর ধরে সেই আইনি বিচ্ছেদটা, যে আমি যে বেরিয়ে এসেছি, এখানে ফেরার কোনো প্রশ্ন নেই। সূর্য যেমন পশ্চিম দিকে উঠবে না, আর শোভন চ্যাটার্জিও কিন্তু ওই মোরানিন্দা দেবী রোডে 139D/4 রত্ন চট্টোপাধ্যায়ের সঙ্গে সহাবস্থান করবে, সেটাও সম্ভব নয়। অসম্ভবকে দাঁড়িয়ে, মানে শুধুমাত্র কে আশা করছে, সেটা হলো সম্পূর্ণভাবে একটা অসত্য, মিথ্যাচার। যেভাবে আমি নিজের বাড়িতে,
আমি স্পষ্ট মুখের উপর বলেছিলাম যে ধরনের ঘটনাগুলো একের পর এক ঘটেছে এবং বিবাহ বহির্ভূত সম্পর্ক অভিজিৎ গাঙ্গুলি নামক একটা ছেলের সম্বন্ধে আমি পরিষ্কার নির্দিষ্ট লিখিত অভিযোগ জানিয়ে আদালতের মামলার একটা অংশ, তারা কিভাবে তাদের আমার নজর এড়িয়ে তারা কিভাবে মেলামেশা করতেন বিভিন্ন জায়গায়, ব্যাংকক থেকে, থাইল্যান্ড থেকে, সেটাও কিন্তু আদালতে সাক্ষীর মাধ্যমে হয়েছে। ওরা সাক্ষী হিসেবে সপ্তর্ষি চ্যাটার্জিকে নিয়ে এসেছিল, সেখানে নির্দিষ্টভাবে প্রশ্নের উত্তরে বলেছে, রত্না চট্টোপাধ্যায় বলেছেন যে দেখাতে পারবেন কোনো কাগজ, সেই কাগজও রয়েছে আদালতের কাছে। রত্না চট্টোপাধ্যায়ের বাবা বলেছে যে কে অভিজিৎ গাঙ্গুলি আমি চিনি না, আর রত্না চট্টোপাধ্যায়ের ছেলে সে পরিষ্কার বলেছে হ্যাঁ, মা অভিজিৎ গাঙ্গুলির সঙ্গে বিভিন্ন জায়গায় ব্যাংকক, সিঙ্গাপুর থেকে শুরু করে দিল্লি, হায়দ্রাবাদ, মুম্বাই, তার মানে ট্রাভেল ডিটেলসও আছে, কোন হোটেলে কোন সময় কখন থেকেছে, কিভাবে বুক হয়েছে, বুকিং প্রসেস, মেঘমাই ট্রিপ থেকে শুরু করে ক্লিয়ার ট্রিপ থেকে সমস্ত কাগজপত্র। এখন একটা মানুষ যদি মিথ্যাচার করে এবং মিথ্যাচার করাটা যদি তার অভ্যেসের মধ্যে পড়ে, তাকে কিন্তু একটা স্বভাবের পরিবর্তন কিভাবে আনবেন আমি জানি না। তাই এই সমস্ত অলীক কথা বলে কোনো লাভ নেই। 2016 সালের কথা উল্লেখ করেছেন রত্না চট্টোপাধ্যায়, সেখানে তিনি বলছেন যে 2016 সালে বৈশাখী বন্দ্যোপাধ্যায় আপনার সঙ্গে তার পরিচয় হয়, আপনাদের বাড়িতে তিনি আসেন এবং তারপর থেকেই নাকি তার রত্না চট্টোপাধ্যায়ের যে সুখের সংসার 22 বছরের, সেখানে একটা বিরাট ধাক্কা আসে। এটা কতটা সত্যি? দেখুন, সব সময় একটা জিনিস জানেন তো, যে একটা সব টার্গেট হিসেবে না বৈশাখীকে দেখানো হচ্ছে বৈশাখী ফোবিয়ায় ভুগছে। 2016 সাল থেকে নয়, বৈশাখীর সঙ্গে আমার পরিচয় তারও অনেক অনেক আগে। উনি প্রথম কথা শিক্ষক সংগঠন করতেন, দ্বিতীয় কথা বিভিন্ন কারণে আমার সঙ্গে বৈশাখী বন্দ্যোপাধ্যায়ের যে কথাবার্তা পরিচয়, উনি সব জেনে মিথ্যে কথা বলছেন, সব জেনে মিথ্যে কথা বলছেন। এই বাড়ি থেকেই বৈশাখী বন্দ্যোপাধ্যায়, রত্না চট্টোপাধ্যায়, টলি ক্লাবে বৈশাখী বন্দ্যোপাধ্যায়, রত্না চট্টোপাধ্যায় বসে 3-4 ঘন্টা উনিই বলেছেন বৈশাখীর সঙ্গে একটু আমি গল্প করতে চাই। গেছেন, ক্লাবে গল্প করেছেন। যেদিন পার্থ চট্টোপাধ্যায়ের স্ত্রী মারা যায় সেদিন বিকেল 4টে, 4:30 থেকে প্রায় রাত্রির 8:30, 9টা, 9:30 পর্যন্ত মুম্বাইয়ে একজন অ্যাডভোকেটের কাছে, তখন একটি আদালতের অন্য মামলার জন্য যখন মুম্বাইয়ে যাই, আমি ছিলাম, বৈশাখী ছিল, অন্য অ্যাডভোকেট ছিল এবং রত্না চ্যাটার্জি নিজে ছিল, বৈশাখীর বাচ্চা পর্যন্ত ছিল। সেখানে গেছিলেন বৈশাখী, এসছি, বিভিন্ন ধরনেরকে নিয়ে আলোচনা হয়েছে। এই যে একটা সম্পর্ক, এই সম্পর্কটাকে বিকৃত রূপ দেবার জন্য হঠাৎ করে 2016 সালের একটা গল্প, কেউ যদি গল্প বলে আর যদি গল্প ফাঁদে, দুটোর মধ্যে পার্থক্য আছে। তা বৈশাখী সম্বন্ধে শুধুমাত্র সামনে দাঁড় করিয়ে একটা কুরুচিকর কথাবার্তা, কুরুচিকর চিন্তাভাবনা ব্যক্ত করার যে কোনো, বৈশাখী আর আমি একসঙ্গে থাকি, আমরা বহু দিন ধরে রয়েছি, কিন্তু সেটা 2016 সাল নয়, তারও অনেক আগে থেকে বৈশাখীর সঙ্গে আমার পরিচয়। 2017-18 সালের পর থেকে বৈশাখী আমি একসঙ্গে এই বাড়িতেই আছি এবং সেটা কোথাও লুকিয়ে নয়। আপনার সংবাদ মাধ্যমের সামনেই বলুন, রণে বনে জলে জঙ্গলে একে অপরের পরস্পরের পরিপূরক হিসেবে রয়েছি। একটা নতুন কথা কি বলবেন? কিন্তু মিথ্যার সত্যের অপলাপ করছে, মিথ্যার বিকৃতি করে বিভিন্ন শব্দ পেশ করছেন, এইটুকুনি বলতে পারি। কারণ বৈশাখীর লেভেলে যোগ্যতা অর্জন করতে গেলে শিক্ষাগত যোগ্যতা, শালীনতা, বুদ্ধিমত্তা বা মানসিকতা, সেই কোনোটারই ধারে কাছে পৌঁছতে পারবে না বলে একটা মানুষ যখন নিজের প্রবৃত্তির মধ্যে কোনো বেড়ালকেও দেখবেন আঁচড়ে দেয়,
আর বাঘেও দেখবেন নখগুলো যেমন তাদের বেরিয়ে আসে না, হিংসা বলুন বা কি বলবো, একটা জিঘাংসার নখ দিয়ে বারবার আঁচড়াবার চেষ্টা হচ্ছে বৈশাখীকে, কিন্তু সেটা করেও কিন্তু কোনো ক্ষেত্রে কোনো লাভ হবে না। আমরা ধৈর্য ধরেই সামগ্রিকভাবেই বলে দিই যে আমরা যে বিচ্ছেদ চেয়েছি, আমি সেই বিচ্ছেদ আমি বাস্তবায়িত করব। আইনের যে একটা রেজিস্ট্রি পেপারে সই করতে হয়, তো সেইটের বন্ধনটা রয়েছে। মানসিক বন্ধন আর শারীরিক বন্ধনের কথা যদি বলেন, মানে লাইফ, সেটা আমার অনেক অনেক দিন 2006-07 সালের পর থেকেই মিটে গেছে। কারণ আমি সতর্ক, এই যে বলবেন আপনি সতর্ক না, আমি দেখিনি কোনো দিন ছেলেটিকে, কিন্তু এই ছেলেটির অস্তিত্ব স্বীকার করতে বাধ্য হয়েছে। আমি নিজেই বলেছিলাম যে যেসব ঘটনা ঘটাচ্ছ, যে করা হচ্ছে, এ তো আমি বাড়িতে মার্ডার হয়ে যেতে পারি। তাই আমি বিবাহ বিচ্ছেদের নোটিশ দিয়েছিলাম। আমি তো জানতাম না যে আজকে মানসিক রোগের যে ওষুধ খায়, ডাক্তারের কনসালটেন্সি নেয়, সে যখন বিদেশে ছিল, লন্ডনে ছিল, তখন নিউক্যাসেলে গিয়ে ডাক্তার কোমাটিকে দেখিয়েছে। আমি চিনি না, আমার পরিচিত নয়, গিয়ে দেখিয়েছে। দেখুন, আমরা তো বলা হয় যে আমাদের ছেলে মেয়ে আছে, নিশ্চয়ই আমাদের ছেলে মেয়ে আছে, কিন্তু একটা বৈবাহিক সম্বন্ধ যখন হয়, সেটা যখন ম্যাচিওর করে, তার আগে তো জানা, আমার যদি কোনো অসুবিধে থাকে, তার যদি কোনো অসুবিধা থাকে, থ্যালাসেমিয়ার ক্যারিয়ারও, সেটা আমাকে জানাতে কেউ, এরকম বহু ধরনের তার নির্দিষ্ট, ইয়েস, সে যে নির্দিষ্টভাবে তার একটা জন্মদিন আছে, নির্দিষ্টভাবে যদি আমি বলি না, সেই জন্মদিনটাও কবে, কোন ডেটে, কোন তারিখের, কোন বছরে, সেটাও কিন্তু নির্দিষ্ট করে ঠিক দেয় না। মানে যেভাবেই হোক, এফিডেভিট করে যদি কিছু বলে, সেটার মধ্যেও সত্য অসত্য রেখে দেয়। তা এগুলো যা স্বভাব, সে কি বলল, সমাজের কি গুরুত্ব আছে, আইনের কাছে কি গুরুত্ব আছে অন্য জায়গায়, বা আমার কাছে গুরুত্বহীন বিষয়টা। দুর্ভাগ্য যেটা গতকাল আদালতে একটা বাদী বিবাদী পক্ষ বিষয়টাকে প্লেস করেছে, আদালতের নিয়ম মেনে আদালতের বিচারক সময় নিয়েছেন, 28 তারিখ রায় দেবেন। তাই নিয়ে সংবাদ মাধ্যমে মিডিয়ার কাছে গিয়ে অন্যভাবে, জটিলভাবে, অশ্লীল মানসিকতায়, মানে যে ভাষায় আমার অ্যাডভোকেটকে সমালোচনা করা হচ্ছে, সেটা আমি মনে করি যে আমি তো আইনের আশ্রয় নিয়েছি, আদালতের নিয়ম অনুযায়ী, সেই অনুযায়ী আমি আমার অ্যাডভোকেট নিয়োগ করেছি। তাহলে আমার অ্যাডভোকেটকেও ইনফ্লুয়েন্স করার, হুমকি দেওয়ার, বা সেখানে যাতে তিনি মামলায় লড়ার জন্য কার অসুবিধে হচ্ছে বলে যে পদ্ধতি নিচ্ছেন, যদি কোথাও হয়, সেটার কিন্তু মোকাবিলা আগামী দিনে করতে হবে। এটা কিন্তু আমি পরিষ্কার বলে রাখছি। একেবারেই। আমি একটু বৈশাখীদির কাছে আসবো, যে বৈশাখীদি, রত্না চট্টোপাধ্যায় বলছেন যে আপনাকে ভিলেন হিসেবে একসময় বলেছিলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়, অথচ তিনি আজকে শোভনদার হয়ে আদালতে সওয়াল করছেন, দ্বিচারিতা, পাল্টিবাজি, এই প্রসঙ্গগুলো টানছেন। কি বলবেন এই বিষয়ে? না, দেখুন, একটা জিনিস হচ্ছে, কল্যাণদা কি বলেছেন ওকে, সেটা তো আমি শুনতে যাইনি, আর নিশ্চয়ই গতকাল বলেননি। উনি গতকাল থেকে এটা বলা শুরু করেছেন, রত্নাদেবী। তো এবার যেদিন বলেছিলেন, তার যদি কোনো পারিপার্শ্বিক আর কোনো প্রমাণ থাকে, তাহলে সেদিনই ওনার প্রেস কনফারেন্স করে পাশে কল্যাণদাকে নিয়ে এই প্রেস কনফারেন্স করা উচিত ছিল, তারপরে যথাযথ উত্তর আমি দিয়ে দিতাম। কল্যাণদা আমাকে দীর্ঘদিন চেনেন, তিনি জানেন যে আমার সংসারে অশান্তি থাকা সত্ত্বেও আমি সংসারটা করতে চেয়েছি। আমি আমার নিজের সংসারই ভাঙিনি, তো অন্যদের সংসার কিসের ভাঙতে যাব। হঠাৎ করে কল্যাণদা একজন পার্লামেন্টেরিয়ান, হি ইজ অ্যান অ্যাডভোকেট পার এক্সিলেন্স, সেখানে ওনার এত সময় হলো যে উনি গিয়ে রত্না চট্টোপাধ্যায়কেই এইসব কথা বেছে বেছে আমার নামে বললেন, আর এই কথা বলেছেন যে আমাকে ফোন করে কল্যাণদা কতগুলো খারাপ কথা বলেছেন।
তো এরকম প্রথম কথা, আমি কারুকে এই স্কোপ দিই না যে আমাকে কেউ ফোন করে এ ধরনের কথা বলতে পারবে। আর বিনা প্রমাণে, দেখুন 8 বছর ধরে উনি বলে গেছেন আমি অনেকের সংসার ভেঙেছি, কিন্তু অনেক না, আমি বলছি অনেকের মধ্যে এক কথাটা তো লুকিয়েছি। একটি মেয়েকে এনে সামনে দাঁড় করাক যে এই মেয়েটির সংসার বৈশাখী ভেঙেছে। উনি বলেছেন আমার অনেক বয়ফ্রেন্ড আছে। আমি বলেছি আমি তাদের চিনতে চাই, জানতে চাই, তাদের একজনকে নিয়ে আসুন। উনি আনেননি। উনি বলেছেন আমি অর্থের জন্য শোভনের সঙ্গে আছি। শোভনের সব অর্থ ওনার কাছে আছে, আমার কাছে কিছু নেই। উনি বলেছিলেন শোভন চট্টোপাধ্যায় যেদিন পদ ছেড়ে দেবেন সেদিন বৈশাখী বন্দ্যোপাধ্যায় পালিয়ে যাবেন। আমি শোভন চট্টোপাধ্যায়ের পাশে ঠিক সেইভাবেই আছি, যেদিনকে উনি পদে ছিলেন সেইভাবে, যখন যেরকমভাবে ছিলাম আজও আমি সেইভাবেই ওনার পাশে আছি। এবার আমার সঙ্গে শোভন চট্টোপাধ্যায়ের সম্পর্ক হওয়ার পরে ঠিক কী কী পরিবর্তন আমার জীবনে এসছে। আচ্ছা, শোভন চট্টোপাধ্যায়ের সঙ্গে সম্পর্ক হওয়ার পরে যে জিনিসটা আমার প্রথম পুরো ভ্যাঙ্কুইশড হয়ে গেছে সেটা হচ্ছে আমার সোশ্যাল রেপুটেশনটা। এত মিথ্যাচার করে আমাকে কালিমালিপ্ত করার চেষ্টা করেছেন রত্না চট্টোপাধ্যায় যে আমার শুভাকাঙ্ক্ষীরা বলে যে তোর জেদ আছে বলে তুই এখনও টিকে আছিস। আচ্ছা, দ্বিতীয়ত, যে চাকরিটা আমি আমার নিজের যোগ্যতায় পেয়েছিলাম সেখানে গিয়ে ওয়ান ফাইন মর্নিং একজন বললেন উখাড়কে ফেক দেঙ্গে, আমি রিজাইন করে চলে আসতে বাধ্য হলাম। তখন কিন্তু আমার 22 বছরের চাকরি বাকি ছিল, এবং এই চাকরিটা কিন্তু শোভন চট্টোপাধ্যায় দেননি, তার কারণে আমাকে ছাড়তে হয়েছে। আমি একটি রাজনৈতিক পদে ছিলাম, একটি সংগঠনে, সেখান থেকে আমাকে সরানো হয়েছে কেন না শোভনের সঙ্গে সম্পর্ক আছে তাই। তাহলে যারা শোভনকে ব্যবহার করে মইয়ের মতো উঠেছে সমাজে, বা কোনো একটা পদে গেছে, বা যাদের পরিচয় হচ্ছে শোভনের অমুক শোভনের তমুক, আমি কিন্তু সেই ক্যাটাগরির মধ্যে পড়ি না। 8 বছর ধরে আমার নামে মিথ্যাচার করে গেছে, 8 বছর ধরে দেখেছে যে আমাদের সম্পর্ক যেখানে থাকা সেখানেই থেকেছে। তাহলে এবার প্রশ্ন উঠতে পারে যে শোভনের সঙ্গে তাহলে আমার সম্পর্কটা কেন আছে। আচ্ছা, প্রথম কথা হচ্ছে নিখাদ ভালোবাসা আছে, যেখানে অর্থের কোনো স্থান নেই, যেখানে তার দলীয় পদের কোনো স্থান নেই, সেই রকম একটা সম্পর্কে আমরা দুজনে জড়িয়ে আছি বলি আজও আমরা একসাথে আছি। দ্বিতীয়ত হচ্ছে এই লড়াইটা একা আমার বা একা শোভনের নয়, আমরা দুজনে একসাথে লড়েছি। এবং যেদিনকে শোভনের সঙ্গে আমার সম্পর্কের শুরু সেদিনকেই কিন্তু শোভন বলেছিল যে বৈশাখী পথটা কিন্তু খুব কঠিন, একে অপরের হাত ধরে আমরা চলবো, এখানে বিশ্বাসের অভাব কোথাও হবে না, আর কোথাও একে অপরের প্রতি যে আমাদের ভালোবাসা সেটার অভাব হবে না, সেই সম্পর্কটাকে আমরা যাপন করি। তো সেখানে দাঁড়িয়ে বুঝতে হবে যে হঠাৎ করে এতদিনে ওনার মনে পড়লো না যে কল্যাণ বন্দ্যোপাধ্যায় ওনার সঙ্গে এতগুলো কথা আমার সম্পর্কে বলেছেন। উনি তো প্রায়শই অনেকের নাম নিয়েছেন যে অমুকে বলেছে বৈশাখীর কথা, তমুকে বলেছে, তাহলে কল্যাণ বন্দ্যোপাধ্যায় তো একটা খুব অভিনব নাম যেটা মাথায় আসছিল না, কালকে এসে গেল তা নয়। কালকে হঠাৎ করে 2.5 ঘন্টা ধুন্ধুমার আইনি লড়াইয়ের শেষে ওনার এই রিয়েলাইজেশন এলো। তাও যদি কল্যাণ বন্দ্যোপাধ্যায় শোভনের নামে কিছু বলতো সেটাই না হয় একটা পাল্টিবাজির জায়গা হতে পারে। যদি শোভন চট্টোপাধ্যায়ের মামলার কনটেক্সটে উনি এমন কোনো কথা বলে থেকে থাকেন, ধরুন আগে রত্নার হয়ে উনি ব্রিফ নিয়েছিলেন কিন্তু হঠাৎ করে দাঁড়িয়ে গেছেন শোভনে, সেইখানে একজন উকিল সম্পর্কে কিছু কমেন্ট করা যায়। আমার জানা নেই যে কোনো আইনজীবী একজনের ব্রিফ নিয়েছেন, তার ব্যক্তিগত জীবন নিয়ে কেউ যদি কখনো পার্সোনাল স্ফিয়ারে কমেন্ট করেও থাকে, এটা কি সভ্যতা যে সেটাকে সামনে আনা? আমি ধরেই নিচ্ছি কল্যাণদা ওনাকে এই কথাগুলো বলেছেন, তাহলে এতদিন পরে সেটাকে উনি জনসমক্ষে আনছেন কেন? সেটা কি কল্যাণদার উপরে রুষ্ট হয়ে গিয়ে, না কল্যাণদার প্রতি আমাদের অবিশ্বাস জন্মানোর জন্য? কি উদ্দেশ্য সেটা উনি বলতে পারবেন। তবে আমি এইটুকু বলতে পারি কল্যাণদা কোনো দিন আমাকে এরকম কোনো ফোন করেননি। হঠাৎ করে সুচিত্রা সেন রাখা আর বৈশাখী ব্যানার্জি রাখা নামের ব্যাপার কেন কল্যাণদার সঙ্গে উঠবে? কারণ কল্যাণদার সঙ্গে আমার পরিচয় বহুদিন আগে। কেন না, আমার প্রাক্তন স্বামীর একটা কেসের জন্য আমরা ওনার কাছে গেছিলাম, তারপরে আমার বান্ধবীরও একটা কেস উনি লড়েছিলেন। আইনি কোনো পরামর্শ নেওয়ার হলে আমরা নিশ্চয়ই কল্যাণদার কাছে
ছুটে যেতাম। আমার সঙ্গে ওনার সুসম্পর্ক ব্যতীত কোনোদিনও কোনো খারাপ সম্পর্ক হয়নি, যেখানে সম্পর্কের অবনতি এতটা খারাপ জায়গায় যাবে যে উনি ফোন তুলে বলবেন যে তুমি খুব নোংরা মেয়ে। এই কথা বলার স্পর্ধা আমি কারুকে দেবো কেন, আর সে আমাকে বলবে কেন? উনি একজন ভদ্র সভ্য লোক, উনি আমায় ফোন তুলে একজন মহিলাকে বলে দেবেন আপনি খুব নোংরা উইদাউট এনি প্রুফ, আর আমি সেটা শুনে নেব? ওনাকে তো প্রমাণ করতে হবে। আজকে চাইলে আমি তোমাকে এক খাবলা কাদা লাগিয়ে দিতে পারি, কিন্তু তুমি তো সেটা সহ্য করবে না। এটা তো ভেবে নেওয়ার কোনো কারণ নেই। পৃথিবীতে যে কেউ যা কিছু বলবে আর সেটা আমি সহ্য করার জন্য বসে আছি। আমি এরকম সর্বংসহা চরিত্র নই, সেটা সারা পৃথিবীর লোক জানে। আমি ভীষণ জেদি। সে যত বড় ক্ষমতাবান লোকই হোক না কেন, সত্য মিথ্যা যা বলেন, সত্যকে আমি সহজে গ্রহণ করি আর মিথ্যাকে আমি বর্জন করি, এ নিয়ে কোনো সন্দেহ নেই। এবার সাথে আমার একটা বক্তব্য হচ্ছে যে লড়াইটা আইনি হচ্ছে শোভনার রত্নার মধ্যে। এখানে বৈশাখীকে টেনে আনা কেন? তুমি একজন মেয়ে, এবং পৃথিবীর সমস্ত মহিলারা জানেন যে যাদের ঘরগুলো মজবুত হয় সেখানে কোনো তৃতীয় ব্যক্তির অনুপ্রবেশ ঘটে না। এটা অ্যাবসার্ড। এটা মানে আমি জানি না কেউ বিশ্বাস করে কি না যে 22 বছরের প্রচণ্ড স্ট্রং সম্পর্ক 22 মাসে কেউ এসে ইনফ্লুয়েন্স করে দিতে পারে। 2016 সালে যদি আমার সঙ্গে ওর আলাপ হয়ে থাকে, যেটা উনি বলছেন, আর 2017 নভেম্বর মাসে ও ডিভোর্স ফাইল করেছে, অক্টোবর মাসে ও ডিভোর্সের নোটিশ পাঠিয়েছে, তাহলে ইটস আ ম্যাটার অফ অ্যাবাউট 12 মান্থসও নয়। তাহলে 22 বছরের একটা সম্পর্ক, একটা 12 মাসের সম্পর্ক নয়, সেখানে মানে ফিকে হয়ে গেল। তাহলে কি দিতে পেরেছি আমি শোভনকে, যেটার মোহে উনি বেরিয়ে আসবেন? আমার আর শোভনের সম্পর্ক গড়ে উঠেছে যখন শোভনও একা, আমিও একা। আমিও আমার বিবাহিত জীবন শেষ হয়ে গেছে, বুঝেছি, আমি পদক্ষেপ নিয়েছি আলাদা থাকার, এবং শোভন একা হয়ে গেছে, আমি তার পাশে এসে দাঁড়িয়েছি। আমরা দুজনে একসঙ্গে পথ চলা শুরু করেছি। সেটার সঙ্গে আমাদের পাস্ট কোনোভাবে যুক্ত না। না আমার ডিভোর্সের জন্য শোভন দায়ী, না শোভনের ডিভোর্সের জন্য আমি দায়ী। তাদের বিবাহের গ্রাউন্ডে কোথাও কি আমার নাম লেখা ছিল যে হ্যাঁ বৈশাখী ব্যানার্জির কারণে আমি ডিভোর্স করছি? শোভন লেখেনি এটা কোথাও। না রত্না চট্টোপাধ্যায় তার রিটেন স্টেটমেন্টে কোথাও লিখেছেন যে বৈশাখী ব্যানার্জির কারণে হচ্ছে। যদি হতো তাহলে আমাকে আদালত নিশ্চয়ই একটা নোটিশ পাঠাতো, আমার অ্যাবসেন্সে তো আর একটা শুনানি হতে পারে না। বরঞ্চ আমি গেছি। আমি কেন গেছি? কারণ আমি এদের দুজনেরই বন্ধু ছিলাম। আমি শোভনের যতটা বন্ধু ছিলাম, রত্নার সঙ্গেও আমার কথাবার্তা ছিল। রত্নাকে আমি নিশ্চয়ই পছন্দ করতাম না, এটা নিয়ে কোনো সন্দেহ নেই, এটা লুকোনোরও বিষয় নয়। কারণ ওনার মুখের ভাষা, ওনার শিষ্টাচারের অভাব আমাকে আমার 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 আশপাশে যাদের সঙ্গে আমি মিশি তাদের মতো ছিল না বলেই আমি তাকে অ্যাভয়েড করতাম। কিন্তু শোভনের কাছে উনি নিজে এসে আমার সঙ্গে দেখা করতে চেয়েছেন। টলি ক্লাবে বসে দীর্ঘ 3 ঘন্টা, যেদিনকে পার্থ চট্টোপাধ্যায়ের স্ত্রী মারা গেছেন, আমার সঙ্গে বসে গল্প করেছেন। সেখানে উনি এমন এমন জিনিস, এমন এমন লোকের সম্পর্কে বলেছেন। আসলে কি জানেন, রত্না চট্টোপাধ্যায়কে আমি এটা প্রথম থেকে দেখেছি। কখনো উনি দেবশ্রীর নামে খুব খারাপ কথা বলছেন, আবার কখনো আয়তবে সহচরী করে হাত ধরে করে শোভনের বিরুদ্ধে উনি সাক্ষী দিতে যাচ্ছেন। কখনো দেখি দিল্লিতে উনি বসে আছেন কৃষ্ণা চক্রবর্তীর সঙ্গে, আবার কোর্টে এসে বলছেন, শোভন আমায় বলল যে জানো আমাকে বলছে আমি নাকি কৃষ্ণার সঙ্গে প্লেজার ট্রিপে যেতাম। কখনো কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে উনি বলছেন পাল্টিবাজ, আবার কখনো কল্যাণ ব্যানার্জির কথা, এটা আমায় মানতে হবে যে কল্যাণ ব্যানার্জি বলেছিল যে আমাকে তুই ডিভোর্স একদম দিবি না। ডিভোর্স দেবে তার মানে তো উনি স্বীকার করছেন যে শোভন কিন্তু আজ পর্যন্ত প্রথমেও একই কথা বলেছে, আজও একই কথা বলছে যে এটা আমার সিদ্ধান্তে আমি ডিভোর্স নিচ্ছি। ওনার সিদ্ধান্তের পেছনে যে অনেকে কাজ করছেন, উনি নিজেই সেই গল্প করছে। কারণ উনি বলছেন যে যারা যারা আমায় বুদ্ধি দিয়েছিল যে 1 ইঞ্চিও জমি ছাড়বি না, তাদের মধ্যে অন্যতম কল্যাণ বন্দ্যোপাধ্যায়। তাহলে এটা বোঝা যাচ্ছে যে উনি এই ডিভোর্সটা না করার পেছনে যাদের বুদ্ধি নিয়েছেন তাদের মধ্যে শুধুমাত্র সেটা সীমাবদ্ধ পরিবারের মধ্যে নয়, সেটা উনি বাজারে গিয়ে নিশ্চয়ই সেই গল্প করছেন, তাই জন্যেই বাইরের লোকেরা কথা বলার সুযোগ পাচ্ছে। কিন্তু নিজেদের ঘাটতি, নিজেদের সম্পর্কের ঘাটতি ঢাকার জন্য একজন মহিলাকে এইভাবে একটা বিলিফাই করা, গত বছর অবধিও না আমার একটা তাগিদ ছিল। আমি সত্যি কথা বলছি, মা যতদিন বেঁচে ছিলেন আমার একটা তাগিদ ছিল যে মাকে অ্যাটলিস্ট এই জিনিসটা দেখাবো যে এই যে এতজন এত মিথ্যাচার চালিয়ে গেল, এর পরিণতিতে কিন্তু তাদের বিশ্বাস করতে হলো যে আই ওয়াজ রাইট। মা চলে যাওয়ার পর আমার সেই শিকড়টা উপড়ে গেছে। এখন আমার মেয়ের প্রতি দায়বদ্ধতা ছাড়া আমার আর কোনো জায়গা নেই। তো সেখানে আমার মেয়ে ছোটোবেলা থেকে জানে
যে তাকে আমি সমস্ত বিরুদ্ধ পরিবেশে তার বাবা আর মা হয়ে আমি মানুষ করছি। তার মা সম্পর্কে তার মনে কোনোদিনও কোনো প্রশ্ন জাগবে না, কারণ আই এম ভেরি ট্রান্সপারেন্ট উইথ মাই ডটার। আর আমি আর শোভন তাকে প্রথম দিন থেকে যখন বড় করেছি তখন তাকে সেই শিক্ষাই দিয়েছি যাতে সে সমস্ত বিরুদ্ধ পরিবেশের সঙ্গে লড়তে জানে এবং সমস্ত সত্যকে সে অ্যাকসেপ্ট করতে পারে। তো সেই অবস্থায় দাঁড়িয়ে আমার মনে হয় না যে আর নতুন করে রত্না চট্টোপাধ্যায়ের কোনো কথায় আমি আঘাতপ্রাপ্ত হব, আর নতুন করে ওনার কোনো খারাপ কথার প্রতিক্রিয়াও দেব। কিন্তু সব খারাপ জিনিসেরই কিন্তু একটা সীমা আছে। আমারই বাড়িতে বসে উনি আমারই নামে কথাগুলো বলে যাচ্ছেন। আমি দেখছি লোকে বলছে উনি 3 তলার ঘরে বসে এই ছবির নিচে বসে ইন্টারভিউ দিচ্ছেন। ওই বাড়ির 1 তলা থেকে 3 তলা হচ্ছে ওটা আমার, আমি আমার পয়সায় কিনেছি। ইন্টারভিউতে বলেছেন যে 2016 সালে যখন ব্যবসার ক্ষেত্রে শোভন চট্টোপাধ্যায়ের কিছু সমস্যা হয় ইডি সংক্রান্ত ক্ষেত্রে, তখন শোভনদা আপনার সঙ্গে বাড়িতে ওনার পরিচয় করে দিয়েছে, খুব প্রভাবশালী। এইটা শুনে আমার ভালো লাগলো। কালকে থেকে আসলে প্রভাবশালী কথাটা উনি নিজের ব্যাপারে শুনে উনি আরেকজন প্রভাবশালীকে খুঁজছিলেন, এবং উনি কোথাও মনে করেন যে ওনার মতোই প্রভাবশালী বোধহয় আমি অন্য দিক দিয়ে প্রভাবশালী। প্রথম কথা হচ্ছে, হ্যাঁ এটা ঠিক যে ইডির সমস্যা বা সিবিআইয়ের সমস্যা নয়। যখন নারদ স্টিং হয়েছে তখন শোভন নিশ্চয়ই ভেঙে পড়েছে, কারণ যে 21 বছর বয়স থেকে রাজনীতি করছে তাকে যদি তার মানে রাজনৈতিক জীবনে কেউ ব্লট লাগানোর চেষ্টা করে, একটা কেউ ষড়যন্ত্র করে, তখন সে মানুষ খুব আনন্দে থাকবেন না আর যাই থাকুন। আর শোভন সেই সমস্ত বিবেকহীন রাজনীতিবিদদের মধ্যে পড়ে না, যোকে চোর যে যা খুশি বলছে তাতে কিছু যায় আসে না, ও খুব ভালো হেলদোল নেই ওর। তখন নারদ মামলা চলছে, তখন আমার কলেজের কর্তৃপক্ষের বিরুদ্ধে আমাদের 3 কলিগের আমাদের লড়াই চলছে। তো ও যেহেতু জানতো যে আমি কোর্টে আমাকে যেতে হয়, তখন ও আমাকে বলতো যে বৈশাখী আমাদেরও কেসটা আছে, তুমি যদি একটু দেখে নাও যে তোমার কেসটাকে তুমি যেমন সিনসিয়ারলি ফলো করো, তাহলে একটু আমাকেও যদি একটু বলো যে কিভাবে কি করতে হবে, কারণ আমি ভীষণ ব্যস্ত থাকি আর এত না সময় দেওয়া সম্ভব হচ্ছে না। এখন সেইটা হওয়ার জন্য আমার মনে হয় প্রভাবশালী নয়, দায়িত্বশীল হতে হয়। হ্যাঁ, তো আমিও দায়িত্বশীল বন্ধু ছিলাম ওর। আমি নিশ্চয়ই বলেছিলাম যে যেটুকু আমি যে কাজটা করতাম ওটা ক্লারিক্যাল কাজ, মানে এটা আমার বিলো মাই ডিগনিটি। হ্যাঁ, তাও এই কাজটা আমি ভালোবেসে করেছি শোভনকে, কারণ আমার মনে হয়েছে যে যে ইনোসেন্স আর যে মানে একটা জেনুইনলি ডিস্টার্ব মানুষ এসে আমাকে আমার হেল্প চেয়েছে, এটা শুধু শোভন নয়, আমি যে কোনো বিধ্বস্ত বিপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়াই। তার নাম শোভন হতে পারে, তার নাম শোভনা হতে পারে, সেখানে জেন্ডার দেখি না। আর ইডি সিবিআই নামক জায়গাটায় প্রভাব খাটানোর মতো কোনো জায়গা যদি আমার থাকতো, তাহলে আমি একটা প্রফেশনাল ইনস্টিটিউট খুলে বসতাম। তাহলে আমি আর 10টা 5টা কলেজে গিয়ে পড়াতাম কেন? আমি একজন অধ্যাপিকা ছিলাম, সেখানে আমার সঙ্গে হঠাৎ করে ইডি সিবিআই এর কিসের প্রভাব খাটাবো? নিশ্চয়ই আমার দুষ্কর্মের জন্য আমার হাজব্যান্ডকে কখনো ইডি সিবিআই থেকে কেউ নোটিশ পাঠাবে না, এটুকু আমি শিওর থাকতে পারি। আমি আপাতমস্তক সৎ মানুষ, আমি সৎভাবে জীবনযাপন করি, সেখানে আমি কোনো দিনই আমার এমন কোনো হ্যাবিট হবে না যেখানে আমার কারণে কেউ বিপদগ্রস্ত হতে পারে। শি শুড কাম আউট অফ ইট। আমি একটা জিনিস আজকেই উত্তর দিতে দিতে ভাবছিলাম বিভিন্ন মিডিয়াকে, যে শোভন ইজ নাও সিনিয়র সিটিজেন, শি ইজ ইন হার mid-50s, আমি late 40s। কেউ আমরা সেই বয়সে নেই যেখানে আমরা এই আকচাকচিতে জড়িয়ে যাব। এখন উচিত মানুষের বাকি দিনগুলো ভালোভাবে। একজন মানুষ যে প্রচণ্ডভাবে রাজনৈতিকভাবে ব্যস্ত ছিল, আজ সে শুধু কোর্টে কোর্টে ঘুরে বেড়াচ্ছে। কেন? একটা ডিভোর্স পাওয়ার জন্য। আচ্ছা, যে মানুষটাকে বিয়ে করেছিলাম তার সুগার প্রেশার সব আছে, এই অসুস্থ অবস্থায় এই মেন্টাল প্রেশার দেওয়াটা কি একটা স্ত্রীর কর্তব্য? এইটা কি শুধুমাত্র একটা আইনি লড়াই, না এটার পেছনে আরও বড় কোনো ষড়যন্ত্র আছে? সেইটা উনি নিজেকে প্রশ্ন করুক। আমার ঘাড়ে দোষ চাপিয়ে উনি ওনার নিজের পিঠটা বাঁচাতে পারবেন না। এটা কিন্তু সমাজ ওনাকে প্রশ্ন করছে অলরেডি। সমাজ প্রশ্ন করছে, আইন প্রশ্ন করবে, এবং আমি বলছি যে আস্তে আস্তে আমাদের মুখোশগুলো খুলে যায়। তো ওনারও মুখোশ খুলেছে। যেদিনকে উনি 1 থাপ্পড় মারবো বলছিলেন,
জিপ টেনে ছিঁড়ে ফেলে দেবো বলছিলেন সবার সামনে হাজব্যান্ডকে। তো যে কোর্ট কাচারিতে গিয়ে হাজব্যান্ডকে এই ভাষায় শাসাতে পারে, সে যে ঘরের মধ্যে প্রচণ্ড লক্ষ্মী বউ ছিল, এটা আমার মনে হয় কোনো মানুষ বিশ্বাস করবেন না। আর তারপরেও যদি ওনার উপর মানুষের বিশ্বাস থাকে, তাহলে সেই মানুষদেরকেও ধন্যবাদ, ওনাকেও ধন্যবাদ। মানে যেহেতু সুপ্রিম কোর্ট সর্বোচ্চ আদালত, তাই সুপ্রিম কোর্ট পর্যন্ত উনি যাবেন এবং সেখানে আপনাকে ধৈর্য ধরার কথা বলেছেন। 8 বছর মানে এই রোলিংয়ের পরেও আর আমার ধৈর্য সম্বন্ধে কোনো ধারণা আছে? শুনুন, ধৈর্য একটা মানুষের যুক্তির ধৈর্য হয়, অযৌক্তির ধৈর্য হয়। আমার লড়াইটা নৈসেন্সের, অযৌক্তির বিরুদ্ধে, নৈসেন্সের বিরুদ্ধে। কিন্তু এই শালীনতার সীমা ছাড়িয়ে গিয়ে, অসভ্যতার একটা চূড়ান্ত নিদর্শন দেখিয়ে একটা মানুষকে সামনে নিয়েছে তাদের সম্বন্ধে মিথ্যাচার করার জন্য, এবং প্রত্যেক কটা মুহূর্তে প্রমাণ দিন, প্রমাণ আর কত দেব? যান, আমি গিয়ে তো এফিডেভিট ইন চিফ দিয়েছি, রিটেন স্টেটমেন্ট দিয়েছি, যা যা দিয়েছি সেটা একটু একদিন চোখ বুলিয়ে দেখুন। কোথায় কোথায় গেছেন একদম গুগল ম্যাপের মতন আপনাকে আইডেন্টিফাই করা আছে। আরও চান? যেভাবে নষ্ট করেছেন, বাড়ি নষ্ট করেছেন, ওই বাড়িতে আজকে যেভাবে গিয়ে মানে কি বলবো, ফ্রড করার জন্য যেসব পদক্ষেপ নিয়েছেন, মানে এর ব্যাখ্যা হয় না, তো উনি কি সুপ্রিম কোর্টের আমার ধৈর্যের কথা বলছেন? যেখানে পারেন সেখানে যান, কিন্তু ভুলে যাচ্ছেন যে, দেখুন, কিছু মনে করবেন না, সংসদীয় রাজনীতিতে একটা মানে ত্রিস্তরিত একটা পার্লামেন্ট আছে, একটা অ্যাসেম্বলি আছে, তার বাইরে মিউনিসিপ্যাল পঞ্চায়েত আছে, 3 জায়গায়। নিজে সই করবেন আমি কাউন্সিলর, আমি এমএলএ, আর মুখ দিয়ে যে গন্ধটা বেরোবে, মানে ভাষার যে স্মেলটা, সেই স্মেলটা যখন মানে ড্রেনেজ সিস্টেমের স্মেল বেরোয় না, এই দুটোর মধ্যে না এক করতে পারে না কেউ। এটা উনি নিজেকে ছোট করছেন না, সিস্টেমটাকে ছোট করে দিচ্ছেন, সিস্টেম সম্বন্ধে লোকের ধারণা অন্য জায়গায় করছেন। আরে মাইক লাগিয়ে আমার সম্বন্ধে যা যা বলেছে আরও যোগ করে 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 যা মিথ্যে বলার দরকার বলুক না। আইনের কাছে গিয়ে, আদালতের গিয়ে, সুপ্রিম কোর্ট, ইউনাইটেড নেশন, যেখানে খুশি যান। এই অসভ্যতা কেন? আর এটা সম্বন্ধেও আরও যা যা পদক্ষেপ নিয়েছে, নিশ্চয়ই আসবে। আননেসেসারি মুখ খুলতে বাধ্য করছে, চাই না, কিন্তু নোংরা ঘাঁটলে তার যে গন্ধটা বেরোয় না, খুব খারাপ। আমি তো বিশ্বাস করি যে পথ দিয়ে চলছো, যদি নোংরা পড়ে থাকে এড়িয়ে চলে যাও। এ তো বাধ্য করে পুরো জায়গাটা নিয়ে। এ তো আমি কি বলবো, সবুজ মাঠ দেখে গিয়েছি, ওটা যে ডোবা বুঝতে পারিনি, এখন নিঃশ্বাসে কষ্ট হচ্ছে। আপনার সন্তানদের প্রসঙ্গে বলছেন যে আপনার সন্তানদের জন্য আপনাকে ফিরিয়ে আনতে চান। হ্যাঁ, সন্তানদের না বলে লজ্জা করে না যে আমার সন্তানদের মধ্যে এক সন্তানকে কি হোয়াটসঅ্যাপ স্ট্যাটাস দিয়েছে? সে আবার মানে শোভন চ্যাটার্জি আর রত্না চ্যাটার্জির বৈবাহিক সম্পর্কের সন্তান বলে কেউ বিশ্বাস করবে ওই হোয়াটসঅ্যাপ স্ট্যাটাস দেখলে? বাকি সমস্ত তো ছেড়ে দিলাম, সন্তানদের কথা বলছেন, সন্তানই তো বলে গেছে। মার অবৈধ সম্পর্কের অভিযোগ আমি নির্দিষ্টভাবে এনেছি। উনি স্বীকার অস্বীকার গোল তাল করে যেমন মিডিয়ায় বলছেন, একদম স্পষ্টভাবে তো ছেলে বলে গেছে যে হ্যাঁ, অভিজিৎ গাঙ্গুলির সঙ্গে যেত। তার দাদু বলেছে আমি চিনি না, আমার কাছে কোনো অভিযোগ করেছে? আর দাদু বলেছে, দাদু দেখো, তুমি বাড়ছো, আমি বাড়ছি, তুমি যা বলছো চিনি না, আমি চিনি গো, আমি একসঙ্গে গেছি। এসব কি বলবো? হ্যাঁ, নিশ্চয়ই আমার মেয়ে,
আমি যখন বেরিয়ে এসেছি মাইনর ছিল, কিন্তু তাদের দেখাশোনা আজও তাদের যে থাকার জন্য যে জায়গা, আমার এই আইনি লড়াই করতে গিয়ে যে অর্থ ব্যয় হয়েছে। বৈশাখী বেনেভোলেন্টলি নিজেই বলেছিল যে আমি আছি, কিন্তু তবু আমি আপনাকে বলি, ওরা ফ্রড করে যা এখনো পর্যন্ত আমার কাছে গেছে, নিয়ে যাচ্ছে, সেখানটার পরেও দাঁড়াতে চেয়েছে। আমি বলেছি না, আমার নিজের তৈরি করা বাড়ি, সেই বাড়ি যদি তুমি নাও তাহলে আমি তোমার কাছে অর্থ নিতে পারি। তখন আমি তার কাছে বাড়ি সেল করেছি। যেখানে বসে উনি বিবৃতি দিচ্ছেন, যে কথা বলছেন, সেটা হলো আমার বুকের ওপর বসে আমার দাড়ি ছেঁড়া। তো বৈশাখীর বাড়ি বাবা তো ফেরবার সময় বলেছিল, মিডিয়াতেই দেখেছেন আপনারা, এতে যে যা লাগে ফাইন দিয়ে দেবে, কোটি কোটি টাকা, আমার মেয়ে সব কিছু করে গেছি, সব কিছু। একটা ঘর তৈরি করে রেখে যেতে পারোনি, নিজের মেয়েকে নিয়ে গিয়ে রাখো না, কে বারণ করেছে? আবার মিথ্যে করে বলছে আমি 1995 সালে বিবাহ করেছি, আর আজ 2024 সাল, 30 বছরে। বলতে পারবেন একটা পয়সা দিয়ে আমার বাড়ি করতে সাহায্য করেছে? কোর্টে গিয়ে একটা মৃত মানুষের সম্বন্ধে বিল দিয়ে বলছে আমি এখান থেকে মাল কিনেছি। শুনুন, সীমা নেই, চিনতে পারিনি। বললাম সবুজ মাঠ ভেবেছি, ডোবায় এসে ডুবে গেছি, আজকে তার প্রায়শ্চিত্ত করতে হচ্ছে। ছেলে যে ভাষায় হোয়াটসঅ্যাপ স্ট্যাটাস দিয়েছে, বললাম আপনাকে, যেখান থেকে যে লাইভ লিড করেছে, বারবার আমি শাসন করে পথে ফিরিয়ে নিয়ে আসছি। বিদেশে গেছিলেও পড়াশোনা করতে, যান না, প্লেনের টিকিটগুলো দেখাতে বলুন, বা অন্য ডিটেলসটা, সোর্স অফ ফান্ড দেখাতে বলুন। মানে গড়তে গেছিল ঠাকুর, হয়ে গেছে বানর। মেয়ে নিশ্চয়ই তার 2004 পর 20 বছর বয়স, প্রতিনিয়ত কোর্টের নির্দেশেই বলুন, যে দায়িত্ব পালন করে, নিজে যে খাবারটুকুনি খায়, যেখানে ঘুমোতে চায়, ওঠে বসে, সবটা আমার কন্ট্রিবিউটেড জায়গা। বোধ, বুদ্ধি, জ্ঞান, যখন মানুষের সব লোপ পায়, তখন ওই অবস্থা হয়। একটা প্রশ্ন, কয়েকদিন আগে আমরা দেখেছি সংবাদ মাধ্যমে যে আপনার গাড়ির যে কনভয়, সেখানে দুজন ঢুকে পড়ে। তো এই বিষয়ের সাথে কি কোনো আপনার উপর হামলা বা এরকম কিছু? দেখুন, আমি বলতে পারবো না, সত্যি কথা বলতে। দেখুন, কোনো জিনিস ঘটনা, কোনো জিনিস দুর্ঘটনা। কিন্তু এটা সত্যি যে সেদিনকে আমরা একটা অনুষ্ঠান সেরে ফিরছিলাম, হঠাৎ করে হৈ হৈ শব্দে শুনি, দেখি আমাদের গাড়িকে ঘেঁষে একটা গাড়ি প্রায় অ্যাক্সিডেন্ট করে দেয়। এরপরেই আমাদের, যেহেতু পুলিশ প্রোটেকশন গভর্নমেন্ট থেকে দিয়েছেন, এখন ন্যাচারালি মমতাদের একটা স্নেহ ভালোবাসা এখনও আমি এনজয় করি বলে, সেই পরিপ্রেক্ষিতে সেই জায়গাটায় দাঁড়িয়ে ওই গাড়িটাকে চেস করে, এবং করতে গিয়ে ওই গাড়িটা তখন পুলিশের কনভয়কে এসে ভীষণ জোরে ধাক্কা মারে, তাতে পুলিশের কনভয়ের পেছনটা ভেঙে যায় এবং তাদের গাড়িও হয়। কিন্তু যখন এসে নেবে, আমরা ওই গাড়িটার কাছে দরজা খুলে বেরোলো, তখন আমরা দেখেছি খুব অল্প বয়সী মাইনর ছেলে, মাধ্যমিক পরীক্ষা দিয়েছে, তার জন্য নাকি তারা এসব ব্যক্ত করছে। এখন জিনিসটার কিছু টেকনিক্যাল দিক আছে, জিনিসটার কিছু ইমোশনাল দিক আছে, এই দুটোর মধ্যে কিন্তু দ্বন্দ্বে ছিলাম। তখন আমরা আপনার ওই কী বলে, বিধাননগর দক্ষিণ থানার আইসি এসেছিলেন, ডিএসপি, এসডিপিও এসেছিলেন। আমি বলেছি, দেখুন, আপনারা সামগ্রিক অবস্থা বিচার করেই সিদ্ধান্ত নিন এবং গার্জেনদের জানান যে এরকম ধরনের একটা ঘটনা ঘটছে, অভিভাবকদের জানানো উচিত। আর দেখুন, এর পেছনে কোনো উদ্দেশ্য আছে কি নেই, আবার বলছি, যে আজকের দিনে যে সমস্ত ঘটনাগুলো ঘটছে, আমি বলে দেবো উদ্দেশ্যবিহীন, দেখা যাবে সেখানেই উদ্দেশ্যটা নিরিখে রয়েছে। এখন কার কি উদ্দেশ্য আছে, আমি মানে পক্ষে বিপক্ষেই কোনো মন্তব্য করতে পারবো না, তবে এই ঘটনা না ঘটাই অভিপ্রেত ছিল বলা যেতে পারে। শোভনদা, সর্বোপরি আমার শেষ প্রশ্ন, সেটা হচ্ছে যে আজকের দিনে 2026-এর নির্বাচন প্রায় আর 1 বছর বাকি, ঠিক তার আগের মুহূর্তে যখন কল্যাণ বন্দ্যোপাধ্যায় আপনার পক্ষে সওয়াল করছেন আপনার আইনজীবী হিসাবে, তো সেক্ষেত্রে তৃণমূল কংগ্রেসের
সম্মতি ছাড়া কল্যাণ বন্দ্যোপাধ্যায় এটা করছেন, এটা ভাবতে অনেকেরই অসুবিধা হচ্ছে। কারণ আপনি একসময় দক্ষ প্রশাসক, প্রাক্তন মেয়র, প্রাক্তন মন্ত্রী এবং সর্বোপরি মমতা বন্দ্যোপাধ্যায়ের একনিষ্ঠ সৈনিক। তাহলে কি রাজনীতির সমীকরণের আগামী দিনে 2026-এ অন্য কোনো পট পরিবর্তন আমরা শোভন চট্টোপাধ্যায়ের থেকে দেখব? দেখুন, আমি জানি না, অনেক সময় ধোঁয়া দেখে অনেকে মনে হয় যে আগুন আছে, সেটা পরবর্তী ক্ষেত্রে তার অভ্যন্তরে ঢুকলে বোঝা যাবে। এই মুহূর্তে দেখুন সত্যি খুব ডিস্টার্ব, মানে গতকালকে আদালতে একটা সওয়াল জবাব হয়েছে, কিন্তু তার পরবর্তী ক্ষেত্রেই যা মানে সভ্যতার যে নিরূপণ দেখছি, অসভ্যতার যা নিরূপণ দেখছি, যা ধরনের দেখছি, সত্যিই মনে হয়েছে যে এই কোন জগতে আমরা বাস করছি। তাই রাজনীতিতে আগামী দিন নির্বাচন আছে, নিশ্চয়ই তৃণমূল কংগ্রেসই সরকার গড়ে তুলবে, মমতা দিয়েই মুখ্যমন্ত্রী হিসেবে আসবেন, এর আস্থা বিশ্বাস মানে 2000% গ্যারান্টেড। কিন্তু সেইটাকে নিয়েই মানে সত্যি মাথায় সেই সমস্ত চিন্তাভাবনা আনার মতন জায়গায় আজকে ওই পাখির চোখের মতন জিজ্ঞাসা করেছিল দ্রোণাচার্য, কী দেখছো? কেউ বলেছে গাছ দেখছি, কেউ দেখছে সেই গাছে একটা পাখি বসে রয়েছে, কেউ বলছে একটা পাখি দেখছি, তো বলছে পাখির মাথা দেখছি। অর্জুনকে জিজ্ঞাসা করেছিল কী দেখছে, যে পাখির চোখ দেখছি। তা যে যেভাবে দেখবার তার দৃষ্টিভঙ্গিতে দেখুক, আমি কিন্তু পাখির চোখ দেখছি যে এই যন্ত্রণার থেকে আগে মুক্তি পেতে হবে। যে পচা শামুকে পা কেটেছে, এই ফুসকুড়ি গ্যাংগ্রিনের দিকে যাচ্ছে, এটাকে আগে অ্যাম্পিউট করতে হোক বা যেভাবে হোক এই রোগটা আগে সারাতে হবে। 28 তারিখে রায়ের ব্যাপারে আপনি আশাবাদী? 28 তারিখে তো শেষ নয়, 28 তারিখ একটা রায় হবে, যেটা হাইকোর্টে হয়েছে, যেটা হবে সেটাই সেই মতোই আদালতের কার্যকলাপ এগোবে। অনেক ধন্যবাদ শোভনদা, অনেক ধন্যবাদ বৈশাখীদি। আমরা প্রত্যেকেই তাকিয়ে আছি 28 তারিখের দিকে, এবং শুধু তাই নয়, 28 তারিখের দিকে নয়, যে প্রেমিক যুগল যাদেরকে নিয়ে একাধিক প্রশ্ন উঠেছে একাধিকবার, প্রত্যেকে বিভিন্ন দৃষ্টিকোণ থেকে তাদের মতো করে ব্যাখ্যা করেছেন, কিন্তু দিনের শেষে আজকেও একটা সত্যি যে তারা আজও কিন্তু একে অপরের পাশে রয়েছেন, অন্যের হাত ধরে, একে পরস্পরের পরিপূরক। আমরা আশা করব, আমরা চোখ রাখবো, নজর রাখবো এই খবরের দিকে। ক্যামেরা অজিত দাসের সঙ্গে সাথী নিগুদেশের রিপোর্ট, ইমেজ বেঙ্গল, কলকাতা।